আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। হাওরের জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশির মনিরের খোলা চিঠি। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ আর কোনগুলো থাকছে। ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারের সাক্ষাৎ। বাড়ছে গরমের তীব্রতা, তাপমাত্রা পৌঁছতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিয়ে সুনামগঞ্জ সহ হাওর অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার ৩ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত চিঠিতে শিশির মনির লেখেন, আমরা হাওর পাড়ের মানুষ, একটিমাত্র ফসলই আমাদের জীবিকার একমাত্র অবলম্বন, কিন্তু দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য সবাই চেষ্টা করছেন, তবুও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে সরেজমিনে হাওর এলাকা পরিদর্শন, হেলিকপ্টার ব্যবহার করে পর্যবেক্ষণ এবং প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, দিরাইশাল্লা এলাকায় বেশি সংখ্যক খাল খনন করা প্রয়োজন। অপরিকল্পিত বাঁধ নির্মাণ অনেক ক্ষতি করছে। আপনার প্রশাসন এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম, ইনশাল্লাহ। শিশির মনির চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর উল্লেখ করেছেন। হাওর অঞ্চলের কৃষকদের চরম দুর্ভোগের কথা তুলে ধরে তিনি দ্রুত হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গণভোট, গুম প্রতিরোধ, দুদক সংস্কারসহ ২০টি অধ্যাদেশ সংসদের চলতি অধিবেশনে অনুমোদনের জন্য তোলা হচ্ছে না। এর ফলে কার্যকারিতা হারাচ্ছে এসব অধ্যাদেশ। এর মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশসহ ৪টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করা হয়েছে। তবে এ ৪ অধ্যাদেশের অধীনে নেওয়া কার্যক্রম হেফাজতের জন্য সংসদে বিল আকারে তোলা হবে। বাকি ১৬টি অধ্যাদেশের ক্ষেত্রে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময়ে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে সংসদীয় বিশেষ কমিটির রিপোর্টে এ সুপারিশ করা হয়। সংসদের রিপোর্ট উত্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। এতে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ পাশ করা এবং বাকি ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করেছে কমিটি। এই ১৫টি অধ্যাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে আনা অনেক সংশোধনী বাদ হয়ে যাচ্ছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ও পুলিশ কমিশন অধ্যাদেশও রয়েছে। যদিও বিশেষ কমিটির এই রিপোর্টের সব সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত হননি বিশেষ কমিটিতে থাকা জামায়াতের ৩ সদস্য। তারা ২০টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ১৩ সদস্যের এ বিশেষ কমিটির ১০ জনই বিএনপির, বাকি ৩ জন জামায়াতের সংসদ সদস্য। সংসদের রিপোর্ট উত্থাপনের পর আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রিপোর্ট অনুযায়ী সোমবার থেকে স্ব মন্ত্রীরা নিজ মন্ত্রণালয়ের অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশের জন্য তুলবেন। ৯ এপ্রিলের মধ্যে যেসব অধ্যাদেশ কার্যকর করা হচ্ছে সেগুলোর বিল পাশ করতে হবে। তারা জানান, ব্যয় সাশ্রয়ের জন্য শুধু যেসব ধারা উপধারায় সংশোধন আনা হচ্ছে সেগুলো তোলা হবে। তখন স্পিকার সংশোধনীর তুলনামূলক বিবরণী উপস্থাপন করতে বলেন। এসব বিল পাশ হবে সংসদের ৪ অধিবেশনে। সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে সংসদে অনুমোদন না পাওয়ায় সেগুলো মূলত কার্যকারিতা হারাতে যাচ্ছে। আইন অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনের ৩০ দিনের মধ্যে অনুমোদন না করা হলে তার কার্যকারিতা লোপ পাবে। বিশেষ কমিটির এ সুপারিশের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অনেক গুরুত্বপূর্ণ আইনি সংস্কার প্রশ্নের মুখে পড়ল।
কার্যত অনেক সংস্কার বাদ হতে যাচ্ছে। এ নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত এনসিপির দূরত্ব আরও বাড়ল। ইতোমধ্যে ১১ দলীয় জোট শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর পর ওইসব অধ্যাদেশ সংসদের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়। সংসদ অনুমোদন না করলে ওই অধ্যাদেশ কার্যকারিতা হারায়। কিন্তু ২০টি অধ্যাদেশ চলতি অধিবেশনে এখনই বিল আকারে উত্থাপন না করায় সেগুলো মূলত লোপ হতে যাচ্ছে। এর মধ্যে গণভোট অধ্যাদেশও রয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ৪,৭২,২৫,৯৬৮ ভোট পড়ে, আর না ভোটের পক্ষে ২,১,৬০,২৬১টি ভোট পড়ে। বাতিল সহ মোট ভোট পড়ে ৭,৬৬,২১,৪০৭টি। জামায়াত এনসিপি জোট গণভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংস্কারের দাবি জানায়। ১৩৩টি অধ্যাদেশ নিয়ম অনুযায়ী ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে ১২ মার্চ উপস্থাপন করা হয়। পরে এগুলো যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করে সংসদ। ওই কমিটি ২৪, ২৫ ও ২৯ মার্চ বৈঠক করে এ প্রতিবেদন জমা দেয়। কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ অসুস্থ থাকায় তিনি বৈঠকে অংশ নেননি। কমিটির আমন্ত্রণে জামায়াতের সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান সভায় উপস্থিত ছিলেন। ৪ অধ্যাদেশ বাতিল। ৪টি অধ্যাদেশ রহিতকরণ এবং হেফাজতের জন্য বিল আনার সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট সংক্রান্ত ৩টি অধ্যাদেশ বাতিলের বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন জামায়াতের ৩ সদস্য। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বিষয়ে ভিন্ন মত দিয়ে জামায়াতে ইসলামী বলেছে, এই অধ্যাদেশটি বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। এর অধীনে প্রধান বিচারপতিকে প্রশাসনিক প্রধান করে সুপ্রিম কোর্ট সচিবালয় নামে একটি স্বতন্ত্র সচিবালয় গঠন করা হয়েছে, যা বিচার বিভাগের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের বিষয়ে জামায়াতের নোট অফ ডিসেন্টে বলা হয়েছে, বিচার বিভাগকে আরও শক্তিশালী ও নিরপেক্ষ করার ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপ। বিচার নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিয়মতান্ত্রিক এবং জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে পরিচালিত হবে। সার্বিকভাবে এই অধ্যাদেশ বিচার নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক, সুসংগঠিত এবং গ্রহণযোগ্য করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে। অনুমোদন পাচ্ছে না ১৬টি অধ্যাদেশ। রিপোর্টে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে সংসদে না তোলার কথা বলা হয়েছে। এতে মূলত এই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারাতে যাচ্ছে। এর মধ্যে ১১টিতেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটিতে থাকা জামায়াতের ৩ সদস্য। এই ১৬টি অধ্যাদেশের মধ্যে রয়েছে গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থা অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থা সংশোধন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ, কাস্টমস সংশোধন অধ্যাদেশ, আয়কর সংশোধন অধ্যাদেশ, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই বৈঠককে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ২ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতীয় সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করা, বিশেষ করে যৌথ সামরিক প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়, যা দুই দেশের সেনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় জোরদারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।
সীমান্ত নিরাপত্তা জোরদার করা, তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। দুই পক্ষই বিশ্বাস করেন নিয়মিত উচ্চ পর্যায়ের এই ধরনের যোগাযোগ এবং সহযোগিতা দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার একটি ইতিবাচক পদক্ষেপ। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। সারা দেশের চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে আরও গরমের আভাস মিলেছে। আজ শুক্রবার ৩ এপ্রিল থেকে ঢাকাসহ দেশের ৫টি বিভাগে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT জানিয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুরের বিভিন্ন জেলা ছাড়াও দেশের আরও কিছু এলাকায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলের তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। BWOTর তথ্য অনুযায়ী চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে। একই সময়ে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।